ভারতের রাজনীতিতে কি এমন একটি সিদ্ধান্ত আসতে চলেছে যা আগামী কয়েক দশকের জন্য দেশের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে? লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে যদি 850 হয়, তাহলে সবচেয়ে বেশি লাভ কার হবে? দক্ষিণ ভারতের রাজ্যগুলো নাকি উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলো? আর কেন হঠাৎ করে কেন্দ্র সরকার তামিলনাড়ুর ডিএমকে সমর্থন পাওয়ার জন্য এতটা আগ্রহী? এই প্রশ্নগুলো এখন দিল্লির রাজনৈতিক করিডোরে ঘুরপাক খাচ্ছে। কারণ লোকসভা আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে যে বিতর্ক কয়েক মাস আগে থেমে গিয়েছিল, তা আবার নতুন করে সামনে চলে এসেছে। বিশেষ করে ডিএমকে এবং তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনডিএ কে সমর্থন জানানোর ইঙ্গিত দেওয়ার পর আবার নতুন করে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। কেন্দ্র সরকারের পরিকল্পনা হলো সংবিধান সংশোধন করে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করা। কিন্তু শুধু আসন বাড়ানোই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের রাজনৈতিক শক্তির নতুন মানচিত্র। সরকার এবার আগের বিলের তুলনায় আরও স্পষ্টভাবে জানাতে চাইছে যে রাজ্যগুলোর আসন সংখ্যা 1971 সালের জনগণনার অনুপাত অনুযায়ী বজায় রাখা হবে। অর্থাৎ দক্ষিণের রাজ্যগুলোর দীর্ঘদিনের আশঙ্কা দূর করার চেষ্টা করা হচ্ছে। কারণ তামিলনাড়ু, কেরল, কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ বহুদিন ধরে দাবি করে আসছে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার জন্য শাস্তি পেতে পারে না। এই বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে ডিলিমিটেশন। সহজ ভাষায় বলতে গেলে নতুন জনগণনার ভিত্তিতে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলোর সীমানা এবং আসন সংখ্যা পুনর্নির্ধারণ করার প্রক্রিয়া হলো ডিলিমিটেশন। বর্তমানে লোকসভার আসন বন্টন 1971 সালে জনগণনার ভিত্তিতে স্থির হয়েছে। কিন্তু সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী 2027 সালে জনগণনার ফলাফল প্রকাশিত হলে স্বয়ংক্রিয়ভাবে নতুন ডিলিমিটেশনের পথ খুলে যেতে পারে। আর সেখানে দক্ষিণ ভারতের উদ্বেগ, কারণ গত কয়েক দশকে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান বা মধ্যপ্রদেশের জনসংখ্যা অনেক বেড়েছে। সেই তুলনায় দক্ষিণের রাজ্যগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম। সরকারের যুক্তি হলো, যদি এখন সংবিধান সংশোধন না করা হয় তাহলে ভবিষ্যতে ডিলিমিটেশন দক্ষিণ ভারতের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে। সেই কারণেই কেন্দ্র চাইছে লোকসভার মোট আসন সংখ্যা বাড়িয়ে প্রত্যেক রাজ্যের বর্তমান অনুপাত মোটামুটি অক্ষুণ্ণ রাখতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাবি করেছিলেন কর্ণাটকের আসন 28 থেকে বাড়িয়ে 42 করা হবে, তামিলনাড়ুর আসন 39 থেকে বাড়িয়ে 59 করা হবে, কেরলের 20 থেকে 30 এবং অন্ধ্রপ্রদেশের 25 থেকে বাড়িয়ে 38 করা হবে। অর্থাৎ আসন বাড়বে, কিন্তু জাতীয় স্তরে তাদের শতাংশের অংশদায়িত্ব খুব বেশি কমবে না। তবে বিরোধীদের প্রশ্ন, এই আশ্বাস কি শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি আইনের মধ্যেই তার নিশ্চয়তা থাকবে? এখানে ডিএমকের গুরুত্ব সামনে আসছে। কয়েক মাস আগে ডিএমকে এবং তৃণমূল কংগ্রেস এই সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করেছিল। বিশেষ করে ডিএমকে সাংসদ কানিমোজি প্রশ্ন তুলেছিলেন, ভবিষ্যতে ডিলিমিটেশন কমিশন যদি সরকারের মৌখিক আশ্বাস না মেনে চলে, তাহলে দক্ষিণ ভারতের রাজ্যগুলো কোথায় ন্যায় বিচার পাবে? ফলে এবার সরকার বিলে আরও স্পষ্ট ভাষা যুক্ত করার কথা ভাবছে। রাজনৈতিক সূত্রের দাবি, তামিলনাড়ুতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ডিএমকের সঙ্গে নতুন করে যোগাযোগ বাড়ানো হয়েছে। কারণ সরকার জানে দক্ষিণ ভারতের সমর্থন ছাড়া এই বিতর্কিত বিষয়টি সহজে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। কিন্তু এই পুরো বিষয়টির আরেকটি রাজনৈতিক দিকও রয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরেই উত্তর এবং পশ্চিম ভারতে শক্তিশালী হলেও দক্ষিণ ভারতে এখনও প্রত্যাশিত সাফল্য পায়নি। তাই দক্ষিণের রাজ্যগুলোর আশঙ্কা দূর করে তাদের আস্থা অর্জন করা কেন্দ্রের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কংগ্রেস, ডিএমকে এবং অন্যান্য আঞ্চলিক দলও জানে যে ডিলিমিটেশন শুধু একটু সাংবিধানিক বিষয় নয়, এটি ভবিষ্যতের ক্ষমতা সমীকরণ নির্ধারণ করবে। কারণ লোকসভায় আসন সংখ্যা মানেই রাজনৈতিক প্রভাব, মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব এবং কেন্দ্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণের ক্ষমতা। সব মিলিয়ে ডিলিমিটেশন নিয়ে বর্তমান বিতর্ক আসলে শুধু আসন বাড়ানোর প্রশ্ন নয়, এটি ভারতের ফেডারেল কাঠামো, উত্তর দক্ষিণ রাজনৈতিক ভারসাম্য এবং ভবিষ্যতের ক্ষমতার লড়াইয়ের প্রশ্ন। সরকার যদি ডিএমকে এবং অন্যান্য দক্ষিণী দলকে রাজি করাতে পারে, তাহলে দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় সাংবিধানিক পরিবর্তনের পথ খুলে যেতে পারে। তাই আগামী কয়েক মাসে দিল্লিতে যা ঘটবে তা শুধু সংসদের আসন সংখ্যা নয়, ভারতের রাজনৈতিক ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে। এই পুরো বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানান।